আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি জামায়াতে ইসলামী যেভাবে উৎসব পালনটাকে এত বছর ধরে নাস্তিকদের, ধর্মনিরপেক্ষদের, সেকুলারদের আয়োজন হিসেবে অভিহিত করে এসেছে এবং আওয়ামী লীগের পুরোটা সময় জুড়ে বলে এসেছে যে এই উৎসব আসলে আওয়ামী লীগ এক রকমের চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর, সেই উৎসব একেবারে সেই আওয়ামী লীগ ধারাই আয়োজন করেছে জামায়াতে ইসলামী এবং তারা প্রমাণ করতে চেয়েছে যে তাদের কোনো আপত্তি নাই এভাবে উৎসব পালনে। বাংলাদেশে বৈশাখ পালন ঠিক হবে কিনা, পয়লা বৈশাখ যথেষ্টভাবে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক ঐতিহ্য নিদর্শন বহন করে কিনা, কিংবা বাংলার ধর্মের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের সঙ্গে এই নববর্ষ উদযাপনটা সাংঘর্ষিক কিনা, এ নিয়ে নানা তর্কের পর তীব্র বিতর্কে রীতিমতো মঙ্গল শোভাযাত্রার নাম অনেক বিতর্কের পর আনন্দ শোভাযাত্রায় ঠেকিয়ে ইউনূস সরকারের আমলে নববর্ষ উদযাপনটা আদৌ ঠিক কিনা, এটা আসলে রাষ্ট্র অনুমোদন করে কিনা, সরকার এই বিষয়টাকে কেমন ভাবে দেখছে, আর শক্তিশালী রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো আদৌ চায় কিনা বাংলাদেশে নববর্ষ পালিত হোক, এসব সন্দেহে 2025-এর নববর্ষের সকল আনন্দ ম্লান করে দেওয়ার পর 2026-এ এসে জামায়াতে ইসলামী সম্ভবত বুঝতে পেরেছে যে বাংলাদেশে রাজনীতিতে টিকতে হলে এক চিমটি বৈশাখ, এক চিমটি মুক্তিযুদ্ধ রাজনীতিতে একরকমের ঘুঁটা দিয়ে একটা স্যালাইন তৈরি না করলেই নয়। মানে আগের যুক্তির সঙ্গে এখন যুক্তি মিলুক বা না মিলুক, রাজনীতির মূলধারায় যখন জামায়াতে ইসলামী চলে আসতে চাইছে, মূলত বাংলাদেশের ক্ষমতায় যখন এক সময় ভোট পেয়ে হোক বা যে কোনো বিপ্লবের মাধ্যমে হোক ক্ষমতার কেন্দ্রে যাওয়ার স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী, প্রায় 18 মাস ধরে তাদের মতামত অনুযায়ী এক রকমের সরকার পরিচালনার পরও যখন সেই কেন্দ্রে তারা পৌঁছতে পারলো না, সরকার গঠন করতে পারলো না, এখন সম্ভবত জ্ঞান ফিরে পেয়ে জামায়াতে ইসলামী পরিষ্কার বুঝেছে একটু বৈশাখ উদযাপন করতেই হবে, একটু করে মুক্তিযুদ্ধকেও স্বীকৃতি দিতেই হবে বাঙালির রাজনীতির কেন্দ্রে অবস্থান করতে হলে। মানে জামায়াতে ইসলামী এই যে বিদেশিদের দূতাবাসগুলোর কিংবা বাংলাদেশে রাজনীতিতে যারা নিয়ন্ত্রক শক্তি, সেসব আন্তর্জাতিক পক্ষের যে শেষ পর্যন্ত কোনো সমর্থন পেল না, জামায়াতে ইসলামী জানে তার একটা বড় কারণ ছিল তাদের এসব বাড়াবাড়ি, যে এইসব পয়লা বৈশাখ করা ঠিক আছে কিনা, কি নামে শোভাযাত্রা হতে পারবে, কি পোশাক পরা যাবে পরা যাবে না, কিংবা বাংলাদেশে আদৌ বিজয় দিবস, স্বাধীনতা দিবস করা যাবে কিনা, এসব নিয়ে মানুষের ভেতরে তারা যে আতঙ্ক সৃষ্টি করেছে, কিংবা মানে আদৌ বাঙালি গান গাইতে পারবে কিনা, এসব নিয়ে তারা যে ধরনের জোর জবরদস্তি করেছে ইউনূসের 18 মাসে, তাতে জামায়াতে ইসলামীর অনেক পয়েন্ট কাটা গেছে এবং শেষ পর্যন্ত নির্বাচনে এমন বিপ্লব ঘটিয়ে তারা যেই সরকারে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, সেই সরকারে কিনা গিয়ে আসীন হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী সেই সুযোগ থেকে ছিটকে পড়েছে। কাজেই জামায়াতে ইসলামী এখন একেবারে পরিষ্কারভাবে এই ঘোষণা নিয়ে এবারের নববর্ষ উদযাপন করতে এসেছে। প্রথম আলো শিরোনাম করেছে, জামায়াতে ইসলামীর নেতা সাইফুল আলম খান বলেছেন যে জামায়াত পয়লা বৈশাখকে ধারণ করে। জামায়াতের বৈশাখী শোভাযাত্রার প্রসঙ্গটি সারা বাংলাদেশের সকল পত্রপত্রিকাতেই খুব স্বাভাবিকভাবে শিরোনাম হয়েছে, কারণ এ তো এক বিচিত্র ব্যাপার বটেই। মানে জামায়াত সে কিনা আবার শোভাযাত্রা করছে, বৈশাখী শোভাযাত্রা, যেই শোভাযাত্রার বিরুদ্ধে তাদের এত বড় অবস্থান, এবং পত্রিকাগুলো লিখছে জামায়াত সেই বৈশাখী শোভাযাত্রায় শুধু যে লাল, সাদা, হলুদ এরকম নানা রঙের কাপড় পরে তাদের নেতা, কর্মী, পরিবারের সদস্যরা হাজির হয়েছিলেন তাই নয়, সেই শোভাযাত্রায় তারাও বিভিন্ন দেশীয় মোটিভ নিয়ে হাজির হয়েছিলেন। বাহারি সাজে রঙিন পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিবর্গের অনেকে মাথায় মাথাল পরে চাষি সেজে আসেন, অনেকের হাতে ছিল ঘুড়ি, কুলা, চাই, খলুই
ইত্যাদি। আর শোভাযাত্রাটি হাইকোর্ট মোড় থেকে রমনা পার্কে গিয়ে শেষ হয়, আর শেষ হওয়ার পর রমনা পার্কের বকুলতলায় জামায়াতে ইসলামী একটা বৈশাখী উৎসব আয়োজন করে সেই রমনা পার্কে গিয়েই, মানে যেটা ছায়ানটের বৈশাখী প্রভাতী সঙ্গীতের জায়গা, যেই উৎসব বা আয়োজনের মাধ্যমে বাঙালি সেই 60-এর দশক থেকে নববর্ষ উদযাপন ঢাকা শহরে শুরু করে, সেই রমনা পার্কে গিয়েই বকুলতলায় আশ্রয় নেয় জামায়াতে ইসলামী, এবং সেখানে গিয়ে জামায়াতে ইসলামী তাদের বৈশাখী উৎসবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা এসব পরিবেশন করে এবং আবৃত্তি, পুঁথিপাঠ ও নাটিকা অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর এই বৈশাখী উৎসবে। মানে জামায়াতে ইসলামী যেভাবে উৎসব পালনটাকে এত বছর ধরে নাস্তিকদের, ধর্মনিরপেক্ষদের, সেকুলারদের আয়োজন হিসেবে অভিহিত করে এসেছে এবং আওয়ামী লীগের পুরোটা সময় জুড়ে বলে এসেছে যে এই উৎসব আসলে আওয়ামী লীগ এক রকমের চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর, সেই উৎসব একেবারে সেই আওয়ামী লীগ ধারাই আয়োজন করেছে জামায়াতে ইসলামী, এবং তারা প্রমাণ করতে চেয়েছে যে তাদের কোনো আপত্তি নাই এভাবে উৎসব পালনে। জামায়াতে ইসলামীর যে নেতা কথা বলেছেন এই উৎসব পালন সম্পর্কে বৈশাখী শোভাযাত্রা থেকে, ঢাকা 12 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, তিনি বলেছেন যে মনে রাখতে হবে যে মানুষের মঙ্গল অমঙ্গলের একমাত্র মালিক রাব্বুল আলামিন আল্লাহ। তবে এদেশের কোন সম্প্রদায় যদি বিশ্বাস করে অন্য কোথাও তাদের মঙ্গল ভাগ্য জড়িত, তাতেও জামায়াতের কোনো আপত্তি নেই, সে বিশ্বাসে জামায়াত বাধা সৃষ্টি করতে চায় না। ঢাকা 12 আসনের এই সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আরো বলেছেন, তৌহিদ এবং রিসালাতের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন সব সংস্কৃতিতে ইসলাম ধারণ করে, ইসলাম সব সময় স্থানীয় সংস্কৃতি ধারণ করে, এটা হলো ইসলামের বড় সৌন্দর্য। আগামী দিনগুলোয় বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সব ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব, কিন্তু আমি এমন কাজ করব না যেটা ইসলামের সঙ্গে কন্ট্রাডিক্ট করে। ইসলামের মূল যে কথা তৌহিদ রিসালাতের সঙ্গে বিপরীতমুখী। মানে এই যে জামায়াতে ইসলামী একরকম এই নেতার কথায় পরিষ্কার যে তারা এতদিন পয়লা বৈশাখের বিরুদ্ধে যে কথাগুলো বলে এসেছিলেন সে কথাগুলো ভুলে গিয়ে এখন যে তারাই শোভাযাত্রায় আর ভাওয়াইয়া ভাটিয়ালি গান গাইতে রমনায় নেমে পড়েছেন, এই বিষয়টা নিয়ে নিজেরাই নিজেদের কাছে এখনো ঠিক পরিষ্কার হয়ে উঠতে পারছেন না বলেই সম্ভবত এক রকমের জবাবদিহিতার প্রয়োজন বোধ করছেন। অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদেশিরা আসলে জামায়াতে ইসলামীর কাছে কি প্রত্যাশা করেছে, যে কারণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে নির্বাচনের কয়েক মাস আগে থেকে বারবার সাক্ষাৎকার দিয়ে বলতে হলো যে তারা শরিয়া আইন চান না বাংলাদেশে। ঠিক সেই একই কারণে জামায়াতে ইসলামীকে এখন এই যে পয়লা বৈশাখ পালনে অন্যরা অন্য বিশ্বাস থেকেও যদি পালন করে তাদের কোনো আপত্তি নাই, এবং তারা এখন থেকে সব সময় বাংলাদেশের সব মানুষকে নিয়ে এই উৎসবটি পালন করতে চান, ধারণ করতে চান, সেই প্রতিশ্রুতি সংবাদ মাধ্যমের সামনে এসে দিতে হলো। জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রায় সাইফুল আলম খান ছাড়াও কিন্তু ঢাকা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর একটি সাংস্কৃতিক সংসদ, দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, ওই সংগঠনের সদস্যরা এবং জামায়াতের মহানগরের অনেক নেতাকর্মীরা ছিলেন। ধারণা করা যায় যে বিভিন্ন জায়গার সংসদ সদস্যরা এবার ঢাকার উদযাপনে যেমন অংশ নিয়েছেন, আগামীতে হয়তো তারা এই উদযাপন সারা দেশেই ছড়িয়ে দেবেন। কিন্তু কেন তারা মনে করছেন যে বাংলাদেশের একটা সম্প্রদায় যারা পয়লা বৈশাখ উদযাপন করে তারা কিনা অন্য কোথাও তাদের মঙ্গল আর ভাগ্য জড়িত বলে মনে করে,
সেটার আবার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম RTVর একটি লেখায়। মানে কি ধরনের বিতর্ক এখন একেবারে মূলধারার সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের মূলধারায় আলোচিত হচ্ছে তার প্রমাণ RTV লিখছে পয়লা বৈশাখ নিয়ে ইসলামী মতভেদ। এই প্রতিবেদনে তারা উল্লেখ করছেন যে তাদেরকে ইসলামের দৃষ্টিতে আপত্তির কারণ কি এ প্রসঙ্গে ইসলামী চিন্তাবিদরা জানিয়েছেন যে ইসলামী আকীদা অনুযায়ী কল্যাণ ও অকল্যাণের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। পয়লা বৈশাখের ভোরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইনস্টিটিউট থেকে রমনা পার্কে গিয়ে সূর্যোদয় দেখার রীতি রয়েছে, সেখানে যে অগ্নি স্নানে সূচি হোক ধরা এমন বিশ্বাস প্রচলিত, অর্থাৎ সূর্যের প্রখর আলোয় বা আগুনে স্নান প্রকৃতির জীর্ণতা, পুরনো বছরের সব ব্যর্থতা ও ক্লান্তি দূর করে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক, এগুলো অনেকের মতেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির প্রভাব বহন করে। তো এ কারণেই এই বিষয়টি নিয়ে ইসলামী চিন্তাবিদদের আপত্তি আছে। RTV আরো লিখছে যে আলেমদের একটা অংশের মতে বৈশাখের বিভিন্ন মেলা ও শোভাযাত্রায় নারী পুরুষের অবাধ মেলামেশা, অপ্রয়োজনীয় ব্যয় ও কিছু অশালীনতা দেখা যায়, যা ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে বাংলাদেশে ঠিক কারা পয়লা বৈশাখের খুব ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইনস্টিটিউট থেকে রমনা পার্কে গিয়ে সূর্যোদয় দেখার রীতি পালন করেন, সে উত্তর কিন্তু RTVর এই প্রতিবেদন থেকে জানা যায় না, কিংবা কোন ইসলামী চিন্তাবিদেরা RTVকে এই উদ্বেগের কথা জানিয়েছেন সেটাও সেই প্রতিবেদন পড়লে বোঝা যায় না। তবে এবার কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে এ দফায় নববর্ষের বেশ কয়েকদিন আগেই বাংলাদেশের দায়িত্বরত সকল দূতাবাসের রাষ্ট্রদূতদের কাছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। ওই যে বলছিলাম যে একদিকে বাংলাদেশের ভোটারদের কাছে, মানুষের কাছে প্রমাণ করা যে জামায়াতে ইসলামী আসলে বাংলাদেশের সকল উৎসবই মেনে নিতে রাজি আছে, তারা যদি ক্ষমতায়ও আসে, তাদের যদি আপনি ভোটও দেন, তাদেরকে রাজনীতির কেন্দ্রে রাখলেও বাংলাদেশ থেকে ওই 2025-এ যেমন রব ওঠানো হয়েছিল সেই আওয়াজ তুলে পয়লা বৈশাখ উদযাপনটা বাঙালির কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। সেটা যেমন জামায়াতে ইসলামী প্রমাণ করতে নিজেরাই রঙিন কাপড় পরে নানা রকম মোটিফ নিয়ে শোভাযাত্রা করতে আর গান গাইতে নেমে পড়েছে এবার, ঠিক তেমনি ভাবে জামায়াতের আমির সরাসরি বার্তা পাঠিয়েছেন যাদের এক রকমের আশঙ্কার মুখে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী এ দফায় নির্বাচনে জয়লাভ করতে পারল না। বিদেশের মিশন প্রধানদের কাছে ঢাকায় তিনি ইমেইল বার্তায় বলেছেন যে বাংলা নববর্ষের এই আনন্দক্ষণে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর থেকে নতুন সম্ভাবনার শুভ সূচনা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও সম্প্রীতির শাশ্বত গৌরবকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই বৈষম্যহীন আগামীর বাংলাদেশের পথে। ভাবেন জামায়াতে ইসলামী কিনা আমাদের সমৃদ্ধ সংস্কৃতির কথা বলছেন সম্প্রীতির সমৃদ্ধ গৌরবের কথা। তো এটা বাঙালি সংস্কৃতি কিনা বলা মুশকিল। ঠিক যেমনি ভাবে ইংরেজিতে যখন লিখেছেন জামায়াতের আমির মিশন প্রধানদের উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, তখন তিনি বলছেন অন দ্য auspicious occasion of পহেলা বৈশাখ, the first day of বাংলা নিউ ইয়ার, এই শুভেচ্ছা তিনি জানাচ্ছেন। অসপিশাস অকেশনের বাংলা প্রথমেই যেটা মাথায় আসে নিশ্চিতভাবে সে বাংলা হয়ে ওঠে বাংলা নববর্ষের এই মঙ্গলময় ক্ষণে। অসপিশাসের অর্থ তো সাধারণভাবে আমরা মঙ্গলময়ই করতে চাই। কে বলতে পারে হয়তো শুভ অর্থে এই শব্দটি ব্যবহার করেছেন জামায়াতের আমির। কে না জানে মঙ্গল শব্দে তাদের আপত্তির কথা। তবে জামায়াতে ইসলামীর এই নববর্ষ উদযাপনে শোভাযাত্রা নামিয়ে ফেলা, গান বাজনার মাধ্যমে নববর্ষকে আহ্বান জানানো প্রমাণ করে বাংলাদেশে সত্যিকার অর্থে এক চিমটি বৈশাখ ছাড়া রাজনীতিতে বা আসলে মূলধারায় টিকে থাকা মুশকিল। বাঙালি সংস্কৃতির সেই শক্তিটা সম্ভবত জামায়াতে ইসলামী বুঝতে পেরেছে এ দফায় অনেক সুযোগ হারিয়ে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার অত্যন্ত অস্থির এবং সংকটময় একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি নিরাপত্তার এই স্পর্শকাতর সময়ে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসেবে পরিচিত তারেক রহমান সরকার এমন একটি দুর্ভাগ্যজনক সময়ে ক্ষমতায় এসেছে যখন দেশের অভ্যন্তরীণ অবকাঠামোর সঠিক ব্যবহার এবং দূরদর্শী আন্তর্জাতিক চুক্তির অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। একদিকে দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক তেল খালাস ও মজুদ অবকাঠামো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অন্যদিকে বাধ্য হয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল সমীকরণে প্রবেশ করে তৃতীয় দেশের মাধ্যমে তেল আমদানির চেষ্টা চলছে। ঠিক এই প্রসঙ্গেই উল্লেখ করতে হয় যে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়কালে গৃহীত দূরদর্শী জ্বালানি নীতি এবং অবকাঠামো উন্নয়নের কৌশলগত প্রজ্ঞা আজকের এই সংকটকালে আরো স্পষ্ট হয়ে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন দেশের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছিল, তখন দেশের ভারত বিরোধী একটি গোষ্ঠী প্রতিটি উদ্যোগের বিরোধিতা করেছিল। কিন্তু আজকের পরিস্থিতি প্রমাণ করছে যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব গড়ে তোলা কতটা প্রয়োজনীয় ছিল। আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে একটি বাস্তবসম্মত এবং দেশের স্বার্থে পররাষ্ট্রনীতির অনুসরণ করছিল, যার ফলে জ্বালানি খাতে কেবল উন্নত অবকাঠামো নির্মাণ করাই নয়, বরং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি তৈরি হয়েছিল। সাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস এবং পরিবহন করার জন্য কক্সবাজারের মহেশখালীতে 8,000 কোটি টাকার বেশি খরচে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম বা ভাসমান বয়া প্রকল্পটির দিকে দৃষ্টি দিলে আওয়ামী লীগ সরকারের দূরদর্শিতার একটি উজ্জ্বল নিদর্শন পাওয়া যায়। এই বিশাল প্রকল্পের নির্মাণ কাজ 2024 সালের প্রথম দিকে সমাপ্ত হওয়া সত্ত্বেও জুলাই সন্ত্রাসের পর ক্ষমতায় আসা অবৈধ ইউনূস সরকার এবং পরবর্তীতে তার বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার কেবল পরিচালনাকারী ঠিকাদার নিয়োগ করতে না পারার কারণে এটি আজও বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়নি। এই প্রকল্পের আওতায় মহেশখালীতে প্রায় 100 একর জায়গার উপর পাম্পিং স্টেশন এবং 6টি বিশাল স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে 3টি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের জন্য এবং 3টি ডিজেলের জন্য নির্ধারিত। এই ট্যাঙ্কগুলোতে সব মিলিয়ে 2 লাখ টন তেলের মজুদ সক্ষমতা রয়েছে, যা দিয়ে দেশের বর্তমান চাহিদার প্রায় 1 মাসের ক্রুড অয়েল এবং 1 সপ্তাহের ডিজেলের মজুদ রাখা সম্ভব। চীনের সঙ্গে সরকার টু সরকার বা G2G চুক্তির আওতায় আওয়ামী লীগ সরকারের আমলে এই অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। সাগরের ভাসমান বয়া থেকে মহেশখালী হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত 220 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ 2টি পৃথক পাইপলাইনও পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে এই বিশাল বিনিয়োগ এবং কৌশলগত সুবিধা ব্যবহার না করে বরং বিপরীত দিকে চালিত হয়ে ভারতের কাছে জ্বালানি তেলের জন্য হাত পাতার যে হাস্যকর দৃশ্য দেখা যাচ্ছে, তা বাংলাদেশের জাতীয় মর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর। 1 লাখ টন ক্রুড অয়েল খালাস করতে যেখানে সাধারণ পদ্ধতিতে 11 দিনের মতো সময় লাগতো, সেখানে এসপিএম পাইপলাইনে মাত্র 48 ঘন্টার মধ্যে সমপরিমাণ তেল খালাস এবং পরিবহন করা সম্ভব। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এটি পূর্ণমাত্রায় চালু হলে বছরে প্রায় 800 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার কথা। এমনকি ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন ক্ষমতা ব্যবহার করলেও বছরে অন্তত 500 কোটি টাকা বাঁচানো সম্ভব হতো। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বর্তমানের মতো একটি বৈশ্বিক সংকটকালে এই প্রকল্প চালু থাকলে লাইটারেজ জাহাজের অতিরিক্ত জ্বালানি খরচ এড়ানো যেত, পরিবহনজনিত সিস্টেম লস বা অপচয় কমানো যেত এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা যেত। সবচেয়ে বড় কথা, 2 লাখ টনের মজুদ সক্ষমতাকে একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক মজুদ হিসাবে ব্যবহার করে দেশের জ্বালানি নিরাপত্তাকে সুসংহত করা যেত। ভারত বিরোধী রাজনীতির কুৎসিত চেহারা এই সংকটকালে স্পষ্ট হচ্ছে আরো। যারা আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে যে কোনো ধরনের অর্থনৈতিক বা কৌশলগত সহযোগিতাকে দালালি বলে আখ্যায়িত করতেন, আজ তারাই নিঃশব্দে ভারতের কাছে জ্বালানি তেলের জন্য আবেদন করছেন, নিবেদন জানাচ্ছেন। এই দ্বিচারিতার পেছনে রয়েছে বাংলাদেশের একটি অংশের গভীর মানসিক দৈন্যতা, যারা দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের চেয়ে
রাজনৈতিক প্রতিহিংসাকে বেশি গুরুত্ব দেন। আওয়ামী লীগ সরকার যখন ভারতের সঙ্গে পারস্পরিক সুবিধার ভিত্তিতে জ্বালানি সহযোগিতার চুক্তি করেছিল, তখন এদের আক্রমণের মাত্রা ছিল তীব্র। কিন্তু আজ যখন দেশের সংকটকালে একই ভারতের কাছে সহায়তা চাইছে, তেল সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, তখন এদের কণ্ঠ নিস্তব্ধ। এরা একদম বোবা হয়ে গেছে। এই আচরণ প্রমাণ করে যে বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতি আসলে দেশের স্বার্থের জন্য নয়, বরং নিছক ক্ষমতার লোভে পরিচালিত একটি অসৎ কৌশল। অভ্যন্তরীণ সক্ষমতা অব্যবহৃত থাকার এই হতাশার পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে তেল সংগ্রহের ক্ষেত্রেও বাংলাদেশ বহুমুখী সীমাবদ্ধতার সম্মুখীন। এই সীমাবদ্ধতার কারণে ডিজেল, অকটেন এবং জেট ফুয়েলের জন্য পরিশোধিত পণ্যের জন্য বাংলাদেশকে আমদানির উপর অত্যধিক নির্ভর করতে হয়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতি সামাল দিতে জ্বালানি বহুমুখীকরণের কৌশল হিসাবে তারেক রহমানের সরকার এখন ভারতের মাধ্যমে রাশিয়ার অপরিশোধিত তেল শোধন করে তা দেশে আনার একটি চুক্তির পথে এগোচ্ছে। প্রস্তাবিত এই সরকার টু সরকার বা G2G ব্যবস্থায় ভারত বাংলাদেশের হয়ে রাশিয়ার তেল আমদানি করবে, নিজেদের রিফাইনারিতে তা শোধন করবে এবং পরিশোধিত পণ্য বাংলাদেশে রপ্তানি করবে। এই প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক ভূরাজনীতি এবং পরাশক্তিগুলোর স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে আমেরিকা ইতিমধ্যেই ভারতকে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ছাড় দিয়েছে বলে জানা যায়। মজার ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই নীতির কারণে ভারতীয় শোধনাগারগুলো নিজেদের অপরিশোধিত চাহিদার একটি বড় অংশ রাশিয়া থেকে মিটিয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত শুল্ক নীতির নানা উত্থান পতনের পরও বিশ্ববাজারের বাস্তবতা মেনে নিয়ে এই ছাড় দেওয়া হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশও কূটনৈতিক পর্যায়ে আবেদন জানিয়েছিল, যাতে তাদেরও বিকল্প উপায়ে বিশ্ববাজার থেকে স্থিতিশীল মূল্যে জ্বালানি সংগ্রহের সুযোগ দেওয়া হয়। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমেরিকা সরাসরি বাংলাদেশকে রাশিয়ার তেল কিনতে অনুমতি দেয়নি, বরং ভারতের মাধ্যমে এই কাজ করতে বলেছে। এর মানে হচ্ছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও নতুন একটি উদ্যোগ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই আমিরাত থেকে আমদানি করার একটি ভেসেল বা একটি জাহাজ আটকে দিয়েছে হরমুজ প্রণালীতে ইরান। প্রযুক্তিগত, আর্থিক এবং বাণিজ্যিক দিক মূল্যায়নের জন্য ইতিমধ্যে একটি কারিগরি কমিটিও গঠন করা হয়েছে। মূলত মধ্যপ্রাচ্য নির্ভরতা কমানো এবং নিজস্ব শোধন সক্ষমতা সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বৃহত্তর নীতির অংশ হিসেবেই এই কৌশল গ্রহণ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে জ্বালানি বিশ্লেষকদের মতে একটি বা দুটি নির্দিষ্ট সরবরাহকারী দেশের উপর দীর্ঘমেয়াদে অতি নির্ভরতা বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। বৈশ্বিক তেলের বাজার অত্যন্ত পরিবর্তনশীল হওয়ায় যে কোনো ভূরাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগের সময় ফোর্স মেজার বা অনিবার্য কারণ দেখিয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ার অতীত নজির রয়েছে। বর্তমানে ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আন্তঃসীমান্ত পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য আওয়ামী লীগ আমলেই একটি দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদিত হয়েছিল, যা এখনো চলমান রয়েছে। কিন্তু সার্বিক জ্বালানি নিরাপত্তার জন্য একক কোনো দেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ার বিপদ আজ স্পষ্ট হয়ে উঠেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ভারত বিরোধী রাজনীতির নামে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা হলো। আজ সেই ভারতের কাছেই হাত পাততে হচ্ছে তারেক রহমানের সরকারকে। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছিল, তার বিপরীতে এখন ভিক্ষুকের মতো ভারতের দরজায় কড়া নাড়তে হচ্ছে সরকারকে। এটি কেবল বাংলাদেশের জাতীয় মর্যাদার জন্য ক্ষতিকর নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের জন্য বিপজ্জনক। আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে যে সম্পর্ক গড়ে তোলা হয়েছিল তা ছিল পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের করুণার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি সত্যি জ্বালানির সংকট আছে, নাকি নতুন তেল ব্যবসার বন্দোবস্ত শুরু হয়েছে? যখন 2 লাখ টনের মজুদ সক্ষমতা খালি, পাইপলাইন অচল, লাইটারেজ অপচয়, আর অপর প্রান্তে G2G নামে তৃতীয় দেশের শোধনাগারে রাশিয়ান ক্রুড শোধনের ব্যয়, চার্জ এবং পরিবহন সব মিলিয়ে অতিরিক্ত বোঝা চাপছে, তখন সংকটকে সামাল না দিয়ে ব্যবসা বানানোর প্রণোদনাই যেন বড় হয়ে ওঠে।
তার উপর যদি নীতি নির্ধারণ চলে অনুমতি সাপেক্ষ কূটনীতিতে, তবে দর কষাকষির ক্ষমতা গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ গ্যারান্টি দেওয়া কঠিন। জুলাই সন্ত্রাসের ধারাবাহিকতায় গঠিত বর্তমান কাঠামো তাই জনগণের জ্বালানি নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে বাজার সুবিধার গণিতকে অগ্রাধিকার দিচ্ছে। এতে তাৎক্ষণিকভাবে লাভ হতে পারে কারো কারো কোনো পক্ষের, কিন্তু রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবেই এবং হচ্ছেও। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবেন, কিন্তু তারপরও বাংলাদেশের পক্ষ থেকে ইরানের উপর এই অন্যায্য আক্রমণের কোনো প্রকার নিন্দা জানানো হয়নি। আর সে কারণে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে তেল বা জ্বালানি পরিবহনকারী জাহাজ চলাচল করতে দেওয়া হয়নি। জাহাজটি ফেরত গেছে দুবাইতে। বুঝতেই পারছেন পরিস্থিতি জটিল এবং নাজুক হয়ে উঠছে। এর মধ্যেই সরকার এবং সরকার ঘনিষ্ঠরা জ্বালানি তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফুলে ফেপে উঠছেন কেউ না কেউ, মরছে জনগণ। কি আসে যায় তাতে বলেন? ভালো থাকবেন সবাই।